আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সিলেটি অনলাইন আইটকের আজকের এই বিশেষ পর্বটি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ইতিমধ্যে আপনারা দেখেছেন ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি এবং বিষয়টি বুঝতেই পারছেন। আমরা কথা বলবো আজ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অবস্থা এবং আজকে সর্বশেষ শিক্ষার্থীরা প্রেস কনফারেন্স করে যে বিষয়টি জানিয়েছে তার উপর আমরা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এবং এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন ছাত্রকে। কিছুক্ষণের মধ্যেই আমরা তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তবে তার আগে আমি বরাবরের মতো সকলকে অনুরোধ করব এই লাইভটি আপনারা শেয়ার করে নেবেন। আর আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে সেটি কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা সময় নষ্ট না করে আপনারা ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। আর বিষয়টি যেহেতু অনেকটা হট সাবজেক্ট, সেই কারণে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে আমার অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে। আমার সাথে রয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাজু আহমদ। তার আরো পরিচয় রয়েছে। সাজু আহমদ, প্রথমেই আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং স্বাগতম আজকে আমাদের সাথে আপনি সময় করে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনি কেমন আছেন? এবং প্রথমেই আপনাকে অনুরোধ করব আপনার নিজের পরিচয়টা নিজের থেকে একটু দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম সাজু আহমেদ, আমি লন্ডনে থাকি। আর আমি দেশে শাহজালাল ইউনিভার্সিটি প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম। আর আমি বাংলা বাজার পত্রিকার প্রায় 5 বছর প্রতিনিধি ছিলাম শাহজালাল, এবং আমি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন করে বর্তমানে লন্ডনে থাকি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার, এবং লন্ডনে একটা পত্রিকার বাংলা সংলাপ নামে একটা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করছি। ধন্যবাদ। পেশাগত জীবনে আমি একজন ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। ধন্যবাদ সাজু আহমদ। আসলে আমি জানি আপনি খুবই ব্যস্ত এবং তার উপরে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। যেহেতু আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শুধুমাত্র আমাদের সিলেটের বিষয় নয়, এটি একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক, যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, আমি একটু সামারাইজ করে দিচ্ছি যে আপনারা জানেন যে ইতিমধ্যে গত 13ই জানুয়ারি থেকে নিয়ে আজ 22শে জানুয়ারি পর্যন্ত গত 9-10 দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে একটি হল, সিরাজুন্নেসা হল, সেখানকার একজন প্রভোস্টকে এবং অনিয়ম এবং অব্যবস্থাপনাকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত হয়েছিল, সেই ঘটনার ধারাবাহিকতায় পরবর্তীতে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেগুলো আপনারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন লাইভের মধ্যে দেখেছেন এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করেছি গত 2 দিনের লাইভে। এই পর্যায়ে আমরা যাকে আমন্ত্রণ করেছি তার থেকে প্রথমে জানতে চাইবো, সাজু, আপনি তো শাহজালাল ভার্সিটিতে কবে লাস্ট আপনি ছেড়ে আসছেন শাহজালাল ভার্সিটি, সেটা আপনার থেকে জানবো। এবং আপনি যখন ছেড়ে আসেন তখন শাহজালাল ইউনিভার্সিটির সার্বিক অবস্থা কি ছিল, আর বর্তমানে এই অবস্থাটা যখন আপনি শুনলেন তখন আপনার অনুভূতিটা কি? এই 3টি জিনিস আপনার থেকে সংক্ষিপ্তভাবে প্রথমে জানতে চাইব। ধন্যবাদ। আমি 2003-04 এর দিকে শাহজালাল ইউনিভার্সিটি ছেড়ে আসি। তো আমাদের প্রায় 20 বছর হয়ে গেছে শাহজালাল ইউনিভার্সিটি থেকে ছেড়ে আসছি। আর শাহজালাল ইউনিভার্সিটির সাথে আমাদের এখনো যোগাযোগ আছে। আমরা লন্ডনেও শাহজালাল ইউনিভার্সিটি আমাদের একটা গেট টুগেদার হয় আমাদের প্রায়। বা আমি যেহেতু শাহজালাল ইউনিভার্সিটি প্রেস ক্লাবে ছিলাম, আমাদের একটা সংগঠন আছে, ওইটার মাধ্যমে আমাদের যোগাযোগ হয়। এবং আমরা ছিলাম শাহজালাল ইউনিভার্সিটির প্রথম দিকের স্টুডেন্ট। আমাদের ডিপার্টমেন্টটা ছিল আপনার বাংলাদেশের প্রথম সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। আমরা ছিলাম আপনার দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট। তো শাহজালাল ইউনিভার্সিটির যে আপনার যে শাহজালাল ইউনিভার্সিটির যে আপনার বড় হওয়া আর আমাদের পড়ালেখাটা একসাথেই হয়েছে। এর জন্য শাহজালাল ইউনিভার্সিটির নারী নক্ষত্র আমাদের মুখস্থ ছিল। আর যেহেতু আমাদের সেশন জট ছিল 2 বছর, আমরা 4 বছরের কোর্স 6 বছরে শেষ করি। এবং যেহেতু পত্রিকায় কাজ করেছি এবং আমাদের দেখা মতে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমরা 3জন বিসি কে আমরা মোকাবেলা করেছি এবং তিনজন বিসির সাথে আমাদের কাজ করতে হয়েছে। তো এখন এর জন্য শাহজালাল ইউনিভার্সিটির অনেক কিছুই আমাদের বলতে পারেন মুখস্থ। যখন আমরা এই জিনিসটা দেখলাম, দেখার পরে আসলেই শুধু আমার না, এখানে সারা যেমন আমাদের ডিপার্টমেন্ট থেকে 1 থেকে 1,500 গ্রাজুয়েট বের হয়েছে, এইভাবে কয়েক হাজার গ্রাজুয়েট শাহজালাল থেকে বের হয়েছে। আমি মনে করি যেহেতু জীবনের সোনালী সময়টা সবাই শাহজালাল ইউনিভার্সিটিতে কাটিয়েছে, এবং একজন মানুষকে পরিপূর্ণ হতে হলে যে সময়টুকু খরচ করতো এবং যে শিক্ষা নিত এবং যে দীক্ষা নিত, সবাই কিন্তু ইউনিভার্সিটি থেকেই পেয়েছে। এজন্য আমরা সবাই আসলে এই ঘটনাটা দেখে মর্মাহত। বাট এইখানে
আমি আপনার সংবাদ সম্মেলনটা দেখেছি, বাট আপনি যেটা বলেছেন আজকে থেকে 20 বছরের আগের শাহজালাল ইউনিভার্সিটি আর এখনকার শাহজালাল ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ডে নাইট ডিফারেন্স। আগে যেইভাবে আমরা টিচারদের সাথে ক্লোজ ছিলাম, আগে যেইভাবে আমাদের টিচাররা প্রশাসনের সাথে যুদ্ধ করতো আমাদের একটা চেয়ারের জন্য, একটা টেবিলের জন্য, একটা ল্যাবরেটরির জন্য, একটা আপনার ক্লাসরুমের জন্য প্রশাসনের সাথে যুদ্ধ করতে গেলে, এখন কিন্তু ওইভাবে আর নাই। শাহজালাল ইউনিভার্সিটি অনেক পরিবর্তন হয়ে গেছে এবং শাহজালাল ইউনিভার্সিটি অনেক সমৃদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি প্রথমেই যেটা বলবো যে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি যে আজকে শিক্ষার্থীদের যে আহ, যে আপনার ভাষাটা ব্যবহার করলেন, আমার এই ভাষাটা অনেকটা শুভনীয় মনে হয়নি। কারণ আমাদের সময় আমরা অনেক আন্দোলন দেখেছি, আমাদের এইখানে অনেক বিসিকে আমরা বিতাড়িত করেছি, অনেক সেই নামকরণ বিরোধী আন্দোলন থেকে অনেক কিছু, যেহেতু আমি সাংবাদিক ছিলাম অনেক কিছু দেখেছি। কিন্তু আমাদের ভাষাটা নিয়ন্ত্রণের আমাদের সময় ইভেন আমরা ডক্টর জাফর ইকবাল স্যার ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন, এখানে আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছিল এই বিভিন্ন আপনার ইয়ে নিয়ে, বিভিন্ন আন্দোলন নিয়ে। কারণ শাহজালাল ইউনিভার্সিটি আর অন্য ইউনিভার্সিটি হচ্ছে ডিফারেন্ট, যেটা এটা হচ্ছে গিয়ে শাহজালাল ইউনিভার্সিটির সাধারণ ছাত্ররা কিন্তু রাজনীতিকে ঘৃণা করে বা রাজনীতি পছন্দ করে না। কারণ হচ্ছে গিয়ে শাহজালাল ইউনিভার্সিটিতে আপনার পড়ালেখার যে সিজিপিএস সিস্টেম, ওইখানে উনি ক্লাস এবং অ্যাটেন্ডেন্স না করলে উনি কিন্তু 100-র মধ্যে 30% উনি পাবেন না, আর বাকি 70% ওনার ফাইনাল পরীক্ষার্থী। এর জন্য সবাই সাধু ক্লাস। সাধু সাধু আমি আপনাকে এখানে 1 মিনিট থামাবো। এই যে ক্লাস এবং সিজিপি যেটি বললেন আপনি, এটি একটু জি, ব্যাখ্যা দেবেন নাকি আসলে এটা কি কি জিনিসটা? আমি চাই আমাদের দর্শক যারা আছে, এবং আজকে অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, এই ব্যাখ্যার পরপরই আমরা একটি আজকে যে স্টেজ, আজকে যে প্রেস কনফারেন্স হয়েছে সেই ভিডিওটি আমরা দেখাবো আপনাকে, এবং সবাই আমরা দেখবো, তারপর এটা নিয়ে আলোচনা করব। আপনি ক্লাস এবং সিজিপি যে কথাগুলো বলছেন এটা আসলে কি? আমি বলি, শাহজালাল ইউনিভার্সিটিতে আসলে এই যে আমাদের জাফর ইকবাল স্যার এসেছিলেন আপনার আমেরিকা থেকে, বেল গবেষণাগানায় উনি 16 বছর কাজ করেন, তারপরে শাহজালাল ইউনিভার্সিটিতে এসে স্যার ডাইরেক্ট প্রফেসর হন। তো ওইখান থেকে আমাদের শাহজালাল ইউনিভার্সিটি যে সিজিপিএস সিস্টেম, যেটা হচ্ছে কি আমাদের যখন প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসে অ্যাটেন্ড করতো, সে যদি পুরো সেমিস্টারটা ক্লাসে অ্যাটেন্ড করে তাইলে সে ফাইনাল এক্সামে 100 মার্কের মধ্যে সে 10% পেয়ে যাবে অটোমেটিক। তারপরে সে যদি ক্লাস টেস্টে অ্যাটেন্ড করে এবং ক্লাস টেস্টে যদি সে ভালো করতে পারে, সে 20-এ 20 পেতে পারে। তাহলে সর্বমোট 100-র মধ্যে সে 30 পেয়ে যাবে শুধু যদি ক্লাস টেস্টে অ্যাটেন্ড করে এবং ভালো করে, এবং সে যদি ক্লাসে অ্যাটেন্ড করে। আর বাকি 70% মার্ক ছিল ফাইনাল এক্সামে। এর জন্য দেখা যায় যে আমাদের প্রায় 2টা সেমিস্টারে হতো, তো 2টা সেমিস্টারে 6 মাসের মধ্যে 4.5 মাস ক্লাস এবং প্রিপারেশন লিভ থাকতো, আর তার 1.5 মাসের অফ থাকতো। এইভাবে ছাত্ররা পড়ালেখা নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হচ্ছে। এবং আপনি জানেন হয়তো বাংলাদেশের প্রথম বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল ইউনিভার্সিটি, এবং শাহজালাল ইউনিভার্সিটি যখন ডিজাইন করা হয় তখন ওইটাকে শুধু সায়েন্স এন্ড টেকনোলজির জন্যই ডিজাইন করা হয়েছিল। এবং আমাদের যারা টিচার ওইখানে প্রথমেই গিয়েছিলেন, দেখবেন যে সারা সিলেটের, সারা বাংলাদেশের যত ভালো ভালো টিচাররা এবং যারা ধরেন পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছিলেন, ওনারা একটা নতুন বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করার জন্য ওইখানে এসে জয়েন করেছিলেন। এর জন্য শিক্ষক এবং ছাত্রের যে একটা সমুদর সম্পর্ক, যেমন ভাই ভাই বা ধরেন আপনার মানে ভ্রাতৃত্বপূর্ণ যে একটা সম্পর্ক, ওইটার কারণেই কিন্তু শাহজালাল ইউনিভার্সিটিটা গড়ে উঠেছে। এবং দেখবেন সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে আপনি দেখবেন, যেমন ইংল্যান্ডে যদি আমি বলি, আপনি যদি এই যে অলিম্পিকে বলেন, যদি আমাদের শাহজালাল ইউনিভার্সিটির ছেলেরা কাজ করছে অলিম্পিকের কনস্ট্রাকশন ডেভেলপমেন্টে, এখানে যে আপনার এই যে আপনার কিং ক্রসের সবচেয়ে বড় স্টেশন যে প্ল্যাটফর্ম 1, আমাদের শাহজালাল ইউনিভার্সিটির ছেলেরা জড়িত ছিল, নাসাতে শাহজালাল ইউনিভার্সিটির ছেলেরা কাজ করতেছে। তো এর জন্য আমি যেটা বলছি, আপনি দেখবেন যতগুলো আন্দোলন, যেহেতু এখানে স্টুডেন্ট পলিটিক্স কে নিরুৎসাহিত করা হয়, এবং ওই সময় কিন্তু আমাদের সময় কিন্তু ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি ওইভাবে কিন্তু প্রভাবিত করতো না ছাত্রদের। এর জন্য ছাত্রদের যত সমস্যা ছিল, ছাত্ররা নিজেদের আন্দোলনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করতো এবং নিজেরাই আন্দোলন করে তাদের যে প্রাপ্তি, এবং এইখান থেকেই কিন্তু আমার মনে হয় এই ধারাবাহিকতা থেকেই কিন্তু এই যে ছাত্রীহলের যে সমস্যা বা আন্দোলনটা ওইখানে শুরু শুরু হয়েছে। আমরা কিন্তু আমরা এর আমরা আমরা আপনাকে এখানে থামাবো, আমরা ছাত্রী হল পর্যন্ত এসে এখানে থেমে যাব। সুপ্রিয় দর্শক, যারা এই পর্যায়ে আমাদের সাথে অনেক শত শত দর্শক যোগ দিয়েছেন, আমরা যে বিষয়বস্তুটি দিয়েছি সেটি হচ্ছে যে আজকে একটি প্রেস হয়েছে, মিটিং হয়েছে, সেখানে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা তারা বলেছেন যে যদি এই আন্দোলনের কারণে ভিসি পদত্যাগ না করেন এবং কারো মৃত্যু হয় ছাত্রদের মধ্য থেকে, তাহলে সম্পূর্ণ জিম্মাদার থাকবে এই ভিসি। তো আসুন আমরা প্রথমে আজকের এই প্রেস নোটিশের যে ইয়েটি সেটি একটু আমরা প্লে করি। কি বলেন সাজু? আপনি কিছুক্ষণ থাকবেন, জি, তারপর আপনার
কাছে আসবো, আমরা সবাই মিলে আজকের এটি শুনবো, সর্বশেষ যেটি। কথা বলো সবাই, রেডি নাকি সবাই? রেডি। 16 জানুয়ারি 2022 তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের নির্দেশে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করে, তাদের উপর রাবার বুলেট ও শব্দবোমা নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। আইসিইউতে যখন একজন শিক্ষার্থী ভর্তি, আহতরা লাইন ধরছে হাসপাতালে, তখন উপাচার্য ফরিদউদ্দিন আহমেদ গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং এই ঘটনার বানোয়াট মন গড়া বর্ণনা দিয়ে এই ন্যাক্কারজনক হামলার জন্য শিক্ষার্থীদের দায়ী করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে একেবারে শুরু থেকেই এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ফরিদউদ্দিন আহমেদ একজন মিথ্যুক, নির্লজ্জ ও অযোগ্য ব্যক্তি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফরিদউদ্দিন আহমেদকে সাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের আন্দোলনের নামে। এরই ধারাবাহিকতায় আমরা আমরণ অনশনের ঘোষণা দেই এবং 23 জন শিক্ষার্থী দীর্ঘ 75 ঘন্টার বেশি সময় কিছু না খেয়ে এক বিন্দু পানি পান না করে অনশনে থাকলেও এখন পর্যন্ত এই উপাচার্য পদত্যাগ করেনি। এর মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদেরকে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান করলে শিক্ষার্থীরা তাতে সম্মত হলেও অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা এবং নিজেদের প্রতিনিধিদের দৈহিক মানসিক অবস্থার কথা বিবেচনা করে শিক্ষার্থীরা মাননীয় শিক্ষামন্ত্রীকে সিলেটে এসে অনশনরত শিক্ষার্থীদের ভয়াবহ অবস্থা স্বচক্ষে দেখার অনুরোধ করে অথবা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অনলাইনে কথা বলার প্রস্তাবনাও করে। তা সত্ত্বেও সাবিপ্রবি শিক্ষার্থীদের 21শে জানুয়ারি ঢাকা গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসার আমন্ত্রণ জানানোর পর এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। সাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে 75 ঘন্টা টানা অনশন করে সাবিপ্রবির শিক্ষার্থীরা যখন মৃত্যুর দোরগোড়ায়, তখনও ফরিদউদ্দিন আহমেদ নির্বিকার এবং উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেননি। অনশনরত শিক্ষার্থীরা তাদের অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন এবং সাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা তাদের সহযোদ্ধাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে গণ অনশনে বসার সংকল্প নিয়েছে। আর সময় ক্ষেপণ না করে উপাচার্যকে অবশ্যই পদত্যাগ করতে হবে, না হয় শিক্ষার্থীর মৃত্যুর ভার ফরিদউদ্দিন আহমেদকে নিতে হবে। ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের পত্র স্বচক্ষে দেখা না পর্যন্ত শিক্ষার্থীদের আমরণ অনশন চলবে। সাজু এবং সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আজকে প্রেস ব্রিফিং এ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা যে প্রেস ব্রিফিংটি দিয়েছেন, সেখানে তারা সুস্পষ্টভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই আন্দোলন অব্যাহত চলবে। যদি এটি করতে গিয়ে আমরণ অনশনে তারা রয়েছেন, যদি কোনো শিক্ষার্থী মৃত্যুবরণ করেন, তার সম্পূর্ণ দায়ভার ভিসির ঘাড়ে চাপবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পর্যায়ে যারা আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন, গত 13ই জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে সিরাজুন্নেসা হলে যে অনিয়ম অব্যবস্থাপনাকে কেন্দ্র করে যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেটি পরবর্তীতে আজকের এই অবস্থায় এসছে, যেখানে এসে আমরণ অনশনের রূপ নিয়েছে। আমার সাথে রয়েছেন এই পর্যায়ে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, সিভিল ইঞ্জিনিয়ার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস সাংবাদিক সাজু আহমেদ। সাজু আহমেদ, আপনি এই আজকের ইয়েটি শুনলেন, প্রেস ব্রিফিংটি শুনলেন। আমি একটু পেছনে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি তো এই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, যেটি আপনি শুরুর দিকে বলছিলেন যে আসলেই কি এই ধরনের অনিয়ম অব্যবস্থাপনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মতো একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ, তাও আবার সিলেটের বুকে, এটা কি অতীতে আপনাদের সময় কি কখনো এইভাবে ছিল? আর যদি না থেকে থাকে, এই যে বিষয়টি চলে আসলো সামনে এবং ছাত্রীরা এটা দাবি নিয়ে ভিসির কাছে গেলেন, ভিসি কিন্তু 1 মাসের সময় চেয়েছিলেন, তারপর সেই সময় দেওয়া হয়নি, তারপর ঘটনা পরিক্রমায় বিষয়টি আজকে আমরণ অনশনে চলে আসছে। সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। আপনার থেকে জানতে চাইবো যে আসলে এটাকে আপনি কিভাবে দেখেন এবং কি মনে করেন, কারণ এটি একটি শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশ, সিলেট এবং সমগ্র জাতির জন্য একটি, আমার মনে হচ্ছে খুবই একটি আশঙ্কার বিষয় যে এমন একটি বিদ্যাপীঠ থেকে আমরা এই ধরনের এই যে বক্তব্য আপনি শুনলেন যে
ভাষাগুলো ব্যবহার করা হলো সেখানে এই ধরনের ভাষা ব্যবহার করা যায় কিনা প্লিজ আপনাকে আরেকটি কথা ধন্যবাদ আপনাকে। আরেকটি কথা সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথে আরো অতিথি আছেন, কিছুক্ষণ পরে আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ, প্লিজ। ধন্যবাদ। আসলে এইটা আমি আপনাকে আগে বলেছিলাম যে আমরা আসলে অনেক আন্দোলন দেখেছি। আমরা এখানে আপনার সেই নামকরণ বিরোধী আন্দোলনের সময় আপনার আমাদের যে স্যার ছিলেন আমাদের হাবিবুর রহমান, তারপরে আমাদের হাবিবুর রহমান স্যার, তারপরে আমাদের সালেউদ্দিন স্যার, তারপরে আপনার মুসলিউদ্দিন স্যার। আমার এখন আপনাকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমি যখন সালেউদ্দিন স্যার 2 বার আমাদের এইখানে বিসি ছিলেন, এবং সালেউদ্দিন স্যার আপনি জানেন চিটাগাং ইউনিভার্সিটিতে ছিলেন, এবং সালেউদ্দিন স্যার একটা কথা বলেছিলেন যখন সালেউদ্দিন স্যারের যখন সরকার পরিবর্তন হয় এবং শোনা যাচ্ছিল যে সালেউদ্দিন স্যারকে পদত্যাগ করতে হবে অথবা সরকার ওনাকে চাকরিচ্যুত করবে, তখন সালেউদ্দিন স্যার একটা কথা বলেছিলেন। তখনকার আপনার শিক্ষামন্ত্রী ছিলেন উসমান ফারুক। তো উসমান ফারুকরে আমরা স্যারের সাথে দেখা করতে গেছিলাম, তখন স্যার বলেছিলেন যে উসমান ফারুক কাছে স্যার বলেছিলেন, দেখেন উসমান ফারুক সাহেব, মানে মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার বাবা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, আপনি যদি মনে করেন সরকার আমাকে না চায় তাহলে আপনি আমাকে আগে বলে দেন যে আমি নিজে নিজেই পদত্যাগ করে চলে যাব, কিন্তু আপনি আমাকে পদচ্যুত করে আমাকে বেইজ্জতিটা করবেন না। এইভাবে শাহজালাল ইউনিভার্সিটির এক একজন বিসির অবস্থান ছিল। আমাদের হাবিবুর রহমান স্যারকে দেখেছি, অনেক আন্দোলন হয়েছে, এবং ছাত্ররা কিন্তু আমাদের স্যারদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছে, খাবার নিয়ে গেছে ছাত্ররা। এই যে আমাদের বিপি কাবেরী ভাই ছিলেন, আমরা দেখেছি এইখানে ছাত্রী হলে ছাত্রীদের আটকে রাখা হয়েছিল, তারপরে এখান থেকে আমরা শহর থেকে খাবার নিয়ে ছাত্রী হলে দেওয়া গিয়েছিল। কিন্তু ওই সময় কিন্তু আমরা এইভাবে ভাষাটা শুনি নাই। আমাদের যে বড় ভাইরা বা ধরেন আমাদের যারা ছাত্র নেতা ছিলেন বা যারা সাধারণ ছাত্র ছিল আন্দোলন, এইভাবে কঠোর ভাষাটা বা ধরেন অশোভনীয় ভাষাটা যেইভাবে, কারণ আপনার সাথে একজন খারাপ ব্যবহার করতেই পারে, এখন করলেও যে আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনি কোথায় থাকলেন, এটা হচ্ছে একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু আপনার এই যে পুলিশ ঢুকে যে গুলি করা বা রাবার বুলেট নিক্ষেপ করা বা সাউন্ড গ্রেনেড দেয়া, এটা কিন্তু শাহজালাল ইউনিভার্সিটির ইতিহাসে কখনোই হয় নাই। এই যে স্টুডেন্টদের পক্ষে সারা বিশ্ববিদ্যালয় থেকে বার হওয়া হাজার হাজার এলামনি সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, সারা দেশে ছড়িয়ে আছেন, সবাই কিন্তু, আমরা লন্ডন থেকে আমরা প্রতিবাদ করেছি, আমাদের আগামীকালকে মনে হয় একটা প্রতিবাদ কর্মসূচি আছে। এইখানে যে সবাই এই জিনিসটাতে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু শাহজালাল ইউনিভার্সিটি আপনি দেখবেন মানে একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, কিন্তু একটা দেশের মতো। এখানে পুলিশ ঢুকতে হলে কিন্তু এই যে দেশের প্রধান বলতে যে বিসি বা এলাকার যে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান, ওনারও অনুমতি নিতে হয়। ইউনিভার্সিটিতে যখন আপনার বরাদ্দ আসে, বরাদ্দ কিন্তু এখানে আপনার একটা কমিটি করে সিন্ডিকেট করে দেওয়া হয়। এবং আপনি অনিয়ম এবং দুর্নীতির কথাটা যেটা বলছেন, এইখানে অনিয়ম এবং দুর্নীতি অনেক সময় হয়ে থাকে, কারণ হচ্ছে গিয়ে বা এই যে বরাদ্দর ক্ষেত্রে অপ্রতুলতা, অথবা ধরেন যার যত বেশি আপনার পরিচিতি আছে, যার যত বেশি ক্ষমতা আছে সেই ডিপার্টমেন্ট বেশি পায়, এটা আমাদের সময় থেকে দেখে আসছি। এবং এই আন্দোলনগুলো এর জন্য, যেমন আপনার ছাত্রী হলের আন্দোলন বা এই যে আপনার বন্যার সময় আন্দোলন, এইগুলো আমরা দেখে আসছি। কিন্তু আমরা একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলেই আপনি কেন খারাপ ব্যবহার করছেন? আমি যখন এই দেশে একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে গিয়েছিলাম, তখন আমি একটা ইংলিশ ক্লাসে গিয়েছিলাম, তখন ইংলিশ ক্লাসের টিচার আমাদের একটা জিনিস বলেছিল যে ইংলিশে এইভাবে একটা কথা আছে যে আই রেসপেক্ট ইউর অপিনিয়ন বাট আই স্ট্রংলি ডিনাই উইথ ইউ। আমি তোমার অপিনিয়নকে শ্রদ্ধা করি। সাজু, আমি একটু এখানে একটি সম্পূরক প্রশ্ন আপনাকে ছুড়ে দিচ্ছি, সেটি হচ্ছে যেটি আপনি বলছেন যে ঠিক আছে যে একজন আপনার সাথে খারাপ ব্যবহার করে, কেন আপনি খারাপ ব্যবহার বা খারাপ ভাষা প্রয়োগ করবেন? যদি সেই খারাপ ব্যবহারটা পুলিশের নির্যাতন পর্যন্ত পৌঁছায়, সেই ক্ষেত্রেও কি এটি প্রযোজ্য? একটু প্লিজ বলবেন। না, পুলিশের নির্যাতন এর জন্যই তো আপনার সারা সারা আমি যেটা আগেই বলেছি যে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা শাহজালালের হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু আপনার এটা বলেন সরকার দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, নিরপেক্ষ বলেন, অনিরপেক্ষ বলেন, সবাই কিন্তু সাধারণ ছাত্রের পক্ষে, এবং আমরাও কিন্তু সাধারণ ছাত্রের পক্ষে। কিন্তু আপনার এই যে পুলিশ শাহজালাল ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকে সাধারণ ছাত্রদের লাঠিপেটা করা আর সাউন্ড গ্রেনেড মারা আর এইগুলা মারা, আর এরপরে দেখা যাচ্ছে যে গুলিও করা হয়েছে, এই যে জিনিসগুলো, এইগুলা কিন্তু কখনোই আমরা সাপোর্ট করি না, কেউই আমরা সাপোর্ট করি না। কিন্তু আমার কথা হচ্ছে, এবং এই যে নিয়মতান্ত্রিক আন্দোলন, যেটা অহিংস আন্দোলন, আপনি দেখবেন যখন মুসলিউদ্দিন স্যারকে লাস্টে যখন শাহজালাল ইউনিভার্সিটি থেকে আপনার বিতাড়িত করা হয়, তখন কিন্তু শাহজালাল ইউনিভার্সিটিতে দেখা গেছে যে মুসলিউদ্দিন স্যার এইভাবে স্যারের আপনার বিসির বাসভবনে স্যার বসে আছেন, কোনো মতেই স্যার বের হচ্ছেন না। তারপরে সাধারণ ছাত্রছাত্রীরা কি করলো, ওইখানে ইলেকট্রিসিটি কেটে দিল, গ্যাস কেটে দিল, তারপরে ওইখানে পানি নিতে দিল না, তারপরে ওইখানে বিভিন্ন
বিভিন্ন ধরনের হইলো, তারপরে স্যার বাধ্য হয়ে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে। বাট এখনকার প্রজন্মের ছাত্ররা দেখা যাচ্ছে তারা অহিংস আন্দোলন করছে। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে এটা কি খুবই মানে এটা কি এই যে ধরেন আপনার আমরণ অনশন বা অনশনটা এর শেষটা কোথায়? এটা যদি আলোচনার মাধ্যমে শেষ না হয় তাইলে এর তো একটা এন্ড পয়েন্ট থাকতে হবে। এর জন্য আপনি যখন আন্দোলন করবেন, আন্দোলনের আপনার একটা কাঠামো থাকতে হবে। কারণ এখানে যারা ধরেন আগে আমাদের সময় যে আন্দোলন দেখেছি, আমাদের সময় আন্দোলনে কিন্তু তারপরেও বিভিন্ন পলিটিক্যাল লিডাররা ইনভলভ ছিল, এখানে সাধারণ ছাত্ররা এবং তখন কিন্তু ধাপে ধাপে আন্দোলনটা হয়েছে। এখন আমরা কিন্তু ডাইরেক্ট আমরণ অনশনে বা এখন গণ অনশনে চলে গেলাম, কিন্তু এটা শেষ কোথায়? কারণ এখন এখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে সরকার যদি বিসি কে বলে পদত্যাগ করতে, তাইলে বিসি পদত্যাগ করবেন, অথবা যদি বিসি নিজে থেকে পদত্যাগ করেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ হিসাব। কিন্তু আমি যেটা বলছি, আমার জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে আমি 3জন বিসি কে দেখেছি, কিন্তু এইভাবে সবাই বিসির বিরোধিতা করার পরেও এইভাবে পদ আঁকড়ে ধরার মতো বিসি আমি আমার জীবনে দেখি নাই, এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও কিন্তু এটা দেখা যায় নাই। কিন্তু এইটা এইভাবে কতদিন চলবে? এবং এই যে যে আপনার কোমলমতি ছাত্ররা, এদের যে নিরাপত্তা, এখানে যদি আবার একটা থার্ড পার্টি ঢুকে যায় বা এখানে যদি কোনো ঘটনা ঘটে, তাইলে এর দায়িত্বটা কে নিবে? সরকার নিবে, নাকি এই যে আপনার প্রশাসন নিবে, নাকি বিসি নিবে? তো এখন এইটাই হচ্ছে কি আমাদের, যে আমরা বাইরে থেকে যে শাহজালাল ইউনিভার্সিটি, আমরা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা, আমাদের নিজেদের তৈরি করার জায়গা ছিল শাহজালাল ইউনিভার্সিটি। এর জন্য আমরা এইটাই নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত যে এই ছাত্রদের কি অবস্থা হবে, এখন এইটার এন্ড পয়েন্টটা কি হবে এখন যদি। কারণ আমরা দেখেছি সারা বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আপনি দেখেন, বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু সরকার কখনোই কিন্তু এইভাবে তাদের আপনার পছন্দনীয় একজন আপনার বিসি কে এইভাবে এইসব কারণে কিন্তু সরিয়ে দিবে না। এইসব কারণে যদি সরকার সরিয়ে না দেয় আর বিসি যদি নিজে থেকে সরে না যায়, তাহলে এর এন্ড পয়েন্টটা কি হবে, এইটাই নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত। ধন্যবাদ। ধন্যবাদ সাজু, চমৎকার সুন্দর আপনি বলেছেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, লন্ডন প্রবাসী সাজু আহমদ, যিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন সংবাদকর্মী, সেই সাথে বর্তমানেও তিনি সংবাদ গণমাধ্যমের সাথে জড়িত আছেন। তিনি খুবই সুন্দর করে তার কথাগুলো জানিয়েছেন। সাজু, আমরা যে জিনিসটি দেখলাম যে গত 13 তারিখ থেকে, যেভাবে আপনি যেটি বলছিলেন যে এই ধরনের যে একটি আন্দোলনের যে কয়েকটি ধাপ থাকে, যে আমরা সাধারণত দেখি যে একটি দাবি উত্থাপন হয়, তারপর দাবিটা হয় এটাকে মেনে নেওয়া হয়, অথবা এটাকে প্রত্যাহার করা হয়, বা এটাকে একেবারে উড়িয়ে দেওয়া হয়, তারপরে ছাত্ররা আন্দোলনে নামে, তারপরে পুলিশের নির্যাতন হয়, তারপরে আবার শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু এইবার যে জিনিসটা ঘটলো সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে আন্দোলনটি এত দ্রুত গতিতে 7 থেকে 8 দিনের মধ্যে এটি আমরণ অনশনের রূপ নিয়েছে, এবং অনশনটি এমন অবস্থায় গেছে সেখানে 24 জন ছাত্রছাত্রী তারা অনশন ধর্মঘটে যোগ দিয়েছে। আমরা দেখেছি এখানে দুটি জিনিস। প্রথমত, আপনি যেটা আশঙ্কা করেছেন যে এই আমরণ অনশনের এটা মানে কি হবে ভবিষ্যৎ, বা এটা কোন দিকে যাবে, সেটা আপনিও নিশ্চিত নয়, আমিও নিশ্চিত নয়। আর এমত অবস্থায় যেহেতু এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, কিন্তু ভিসি সরাসরি সরকার থেকে রিক্রুটেড হয়ে আসে, সরকার তার ভিসি কে এই সমস্ত ক্ষুদ্র বিষয়ের কারণে হয়তো অপসারণ করবে না। আর ভিসি যদি নিজের থেকে এটি পদ ছেড়ে দেন, সেটি অন্য বিষয়। আমি যেই জিনিসটি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি এটাকে কিভাবে দেখেন, যে আমরা তো বিশ্ববিদ্যালয়গুলোর এই যে আন্দোলন, এই যে আমরণ অনশন, এগুলো নতুন কিছু নয়, অনেকবার দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে এবার যেটি একটু ব্যতিক্রম হয়েছে, আমরা অতীতে দেখলাম যে যখনই আন্দোলন তুঙ্গে তখনই বিশ্ববিদ্যালয়, বা সম্ভাবনা যখন, তখনই বিশ্ববিদ্যালয়গুলো ছুটি দেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা যাদের বাসায় ফিরে যায়। এই ক্ষেত্রে কিন্তু এবার ছাত্রছাত্রীরা তারা বাসায় ফিরে যায়নি, তারা ক্যাম্পাসে রয়ে গেছে এবং বিসির যে বাসভবন সেটাকে ঘেরাও করে আছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আপনি মনে করেন যে এই থেকে আন্দোলন কিছুটা সফলতা পেতে পারে, অথবা ব্যর্থতাও হতে পারে? কারণ এটা তো অতীতে কখনোই দেখিনি। আমরা যতগুলো বিশ্ববিদ্যালয় আন্দোলন দেখেছি, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে দেখি যে কলেজ বন্ধ করে দেওয়া হয়। তার উপরে আবার আরেকটা জিনিস সেখানে অ্যাড করব। আপনি জানেন যে গতকাল থেকে করোনা বা অমিক্রনের যে প্রাদুর্ভাব বেড়ে গেছে, সে কারণে সরকার 21 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এখানে বন্ধ ঘোষণা করে দিয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই। যদিও অন্যান্য পাবলিক প্লেসগুলো খোলা রয়েছে। এই দুটির সমন্বয়ে যে ছাত্ররা যে ক্যাম্পাসে থেকে গেল, এবং এদিকে অমিক্রনের যে কারণে সবকিছু বন্ধ হয়ে গেল, এখানে আপনি আন্দোলনকে কিভাবে কম্বিনেশন করবেন?
ধন্যবাদ। এইটাই আমি আসলে চিন্তা করতেছিলাম যে আপনার আরেকটা জিনিস আপনি দেখবেন, আমি আমি বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বা আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদের স্ট্যাটাস এবং তাদের সাথে যোগাযোগ করে যেটা দেখেছি, শাহজালাল ইউনিভার্সিটির আপনার বেশিরভাগ শিক্ষক কিন্তু আপনার এখনো কিন্তু আপনার এই যে কিছু শিক্ষক যেমন দেখা গেছে যে আপনার প্লেকার্ড এবং ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, মানে ওনাদের সম্মান জন্য। এই জিনিসটাও আমার কাছে খুব একটা হাস্যকর লেগেছে, কারণ সম্মান কিন্তু আপনার অ্যাচিভ করতে হয়, সম্মান কিন্তু কেউ কাউকে দেয় না, সম্মানটা কিন্তু নিজে অ্যাচিভ করতে হয়। তো আমাদের সময়ের যে শিক্ষকরা এবং এখনকার সময়ের শিক্ষকরা, আমাদের সময়ের 20 বছর আগের যে ছাত্ররা, এখনকার সময়ের যে ছাত্ররা এবং এখনকার সময়ের যে প্রশাসন বা এখনকার সময়ের যে সরকার, এইটার মধ্যে আমি দেখতেছি একটা আকাশ পাতাল ব্যবধান। যে এইভাবে যে এই যে একটা মানবিক, মানুষের মধ্যে যে একটা মানবিক গুণাবলী বা মানুষের মধ্যে যে একটা মানবিকতা এবং মানুষের মধ্যে যে একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা, এইটা আমি মনে করি যে আমাদের দেশ থেকে যত উড়ে যাচ্ছে, এইটা যত দিন যাচ্ছে আমাদের দেশ হ্যাঁ, থেকে উড়ে যাচ্ছে। তো এখন আপনার এই জিনিসটা কিন্তু আপনার খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যে এইখানে যে আপনার ভালোবাসাটা আপনার বা শ্রদ্ধাটা জোর করে আদায় করতে হয়, এবং এই যে মানে কয়েকজন ছাত্র আপনার আপনার আমরণ অনশনে বসে আছে, এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। বা এই যে আপনি বললেন যে ওমিক্রন আস্তে আস্তে সবকিছু বন্ধ হয়ে যাবে, তো এখন বিসির এন্ড পয়েন্টটা কি, ছাত্রদের এটা আসলে একটা, আমি বলবো যে আমাদের দেশে যে নৈতিকতা বা আমাদের দেশে যে মানবিকতার যে অবক্ষয়, এইটার পুরোটাই প্রতিফলন আমি এইখানে কিছু সংখ্যক, আমি সবাইকে বলবো, কিছু সংখ্যক শিক্ষককে, কিছু সংখ্যক ছাত্রকে এবং কিছু সংখ্যক আমাদের সমাজ ব্যবস্থার অবক্ষয়ের কারণ হিসাবেই ধরবো। এবং এইটার শেষ কোথায় আমরা আসলে জানি না। এটা আমাদের বাংলাদেশি হিসাবে বা বাঙালি হিসাবে আমাদের জাতির জন্য একটা বিরাট মানে একটা দুর্ভাগ্যজনক বলে আমি মনে করবো। ধন্যবাদ সাজু। আসলে সেই সংস্কৃতি আমাদের মধ্যে চালু হয়নি, যেটি আমরা আপনার কথা থেকে বা আমরা গত কয়েকদিন থেকে যেগুলো অবজার্ভ করে আসছিলাম, যে পৃথিবীর উন্নত দেশগুলোতে এই ধরনের সমস্যা যখন হয়নি যে তা নয়, হয়েছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইভেন ভারতেও এই ধরনের সমস্যা হলেই নিজের থেকেই তারা পদত্যাগ করে নিচ্ছে। কারণ এটা এই কারণে যাতে পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসা যায় এবং পরিস্থিতি সামাল দেওয়া যায়। এই কারণে আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো সংস্কৃতি আমরা আজ পর্যন্ত পাইনি। সাজু, আমি জানি আপনি রাজনীতি করেন না এবং রাজনীতির ঊর্ধ্বে থেকেই সাধারণ মানুষের মতোই সবকিছুকে বিচার বিশ্লেষণ করেন। তবুও আপনার কাছে আমার প্রশ্ন থেকে যাবে যে আজকের যে এই আমরণ অনশন বা ধর্মঘট চলছে, এটি আজকে ৩য় দিন অতিক্রান্ত হয়ে গেল। এখন একজন মানুষ না খেয়ে সে আর কত সময় বাঁচতে পারে বা তার শারীরিক অবস্থা কোন দিকে যেতে পারে? যেমন আজকে এই আমরণ অনশনের ৩য় দিনে তারা যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা মোতাবেক যদি কোনো শিক্ষার্থী মারা যায়, সত্যিকার অর্থে যদি মারা যায়, ধরেন মারা গেল, সত্যিকার অর্থে মারা গেল, এমত অবস্থায় আপনি সেটাকে কিভাবে দেখবেন? এখানেও কি কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিভাজন চলে এসছে, যে কেউ ছাত্রদের এই যে ভাষাগত প্রয়োগের কারণে বা শব্দ চয়নের কারণে গিয়ে তাদেরকে একটু দোষারোপ করছেন, কেউ ভিসিকে দোষারোপ করছেন। মানে উভয়মুখী একটা সংকটের মধ্যে রয়েছে শাহজালাল ভার্সিটি। কিন্তু আন্দোলন যেটা হচ্ছে, যে বিষয়টা ছিল সেটা তো সত্য। ৩টি দাবি নিয়ে তারা গিয়েছিল, যদিও এই ৩টি দাবি থেকে বের হয়ে এসে এখন এক দফায় এক দাবি, এই ভিসির পদত্যাগ। এবং পদত্যাগের এই অবস্থায় আমরণ অনশন ধর্মঘট যেটি, যদি শিক্ষার্থী মারা যায় তাহলে কি হবে, কি হতে পারে, অথবা আপনি এইটা যদি বলবেন কি এইটা বলবেন? আসলে এইটা আসলে খুবই একটা মর্মান্তিক ঘটনা হবে। এবং এইভাবে আমরা দেখেছি যে এই আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনার অনশন হয়েছে এবং অনশনটা ভাঙানো হয়েছে। কিন্তু এখন যদি এইভাবে দুই পক্ষ অনড় থাকে, আর যদি আপনার এইখানে যদি কোনো মর্মান্তিক ঘটনা ঘটে, তাইলে বিষয়টা অবশ্যই একটা দুর্ভাগ্যজনক বিষয় হবে। কিন্তু আমি জানি না আমাদের শাহজালাল, আমি আপনাকে আগে যেটা বলেছি যে এটা আমাদের দুর্ভাগ্য জনক যে আমাদের এমন একজন বিসি কে পেলাম, বিসি পদটা এত লোভনীয়, এত শুভনীয় এবং এত কি অ্যাট্রাকটিভ একটা পদ, যে উনি তো আরেকটা ইউনিভার্সিটির আপনার অধ্যাপক হিসাবে আসেনি, তাইলে এইখানে বিসি পদটা কেন এত ইম্পর্টেন্ট উনার কাছে হয়ে গেল? ওনার ছাত্ররা যখন উনাকে চাচ্ছে না, উনি তো ছাত্রদের নিয়েই থাকতে হবে, ছাত্রদেরই পড়াতে হবে বা ছাত্রদেরই ম্যানেজ করতে হবে। বিসির কাজ তো ম্যানেজ করা, শিক্ষক এবং ছাত্রকে ম্যানেজ করা। তাইলে উনি এই পদটা কেন যে আঁকড়ে ধরছেন, এইটা আমার মাথায় কাজ করতেছে না। এবং ছাত্ররা যেভাবে
মানে আপনার মানে বিসির পদত্যাগের জন্য যেভাবে মানে আপনার বেপরোয়া হয়ে গেছেন, এবং এই যে আমরাও যেভাবে আপনার এই যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু এই যে গুলি বোমা বা এইভাবে সাধারণ ছাত্রের উপর আক্রমণ কিন্তু হয় নাই। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাইরে থেকে যারা এলামনি আছে, আমি মনে করি সবাই চায় যে বিসির পদত্যাগ। এবং আচ্ছা, আমি এখানে শিক্ষকদের সাজু সাজু একটি প্রশ্ন আমার, যেহেতু আপনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাবেক ছাত্র, কিন্তু এখনো পর্যন্ত আপনার সবার সাথে যোগাযোগ রয়েছে। আমরা এখানে যাদেরকে আন্দোলনরত অবস্থায় দেখি তাদের সংখ্যা হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 400 বা 500 হবে। আপনি কি মনে করেন তাদের সাথে অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী বা তাদের ব্যাকআপ দেওয়ার জন্য এই মুহূর্তে যারা শাহজালাল ভার্সিটিতে লেখাপড়া করছে সবাই আছে, নাকি শুধু তারাই? এটা 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 না এটা না, আমি যেটা আমার অবজারভেশন, যেটা আমি তো বিভিন্ন শাহজালাল ইউনিভার্সিটির বিভিন্ন গ্রুপের সাথে জড়িত বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত, এবং আমার ফেসবুকে বা আমার যে সোশ্যাল মিডিয়ার যে আমাদের কানেকশন, যেটা শাহজালাল ইউনিভার্সিটি ঘিরেই কিন্তু আমাদের কানেকশন, এবং ওইভাবেই আমরা এইখানে এখন পর্যন্ত আমরা চলি। আমি দেখেছি যে বেশিরভাগ কিন্তু আপনার এলামনি যারা আছেন, সাবেক ছাত্র, সবাই কিন্তু এই যে গুলি এবং বোমা এইটার কিন্তু বিরোধী, এবং সবাই কিন্তু এইটার কারণে আপনার প্রথমে কিন্তু নাখুশ বিসির উপরে। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে এইখানে যে এই যে সাধারণ ছাত্রী, কারণ ছাত্রছাত্রী যারা এখানে কিন্তু এখানে একটা ব্লাডের একটা বডির মতো কিন্তু শাহজালাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এত বেশি অ্যাটাচ থাকে তাদের সাবেক বা বর্তমান ছাত্রদের প্রতি, এবং এরা কিন্তু সবার কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই বিষয়টা নিয়ে। তাহলে কেউ কিন্তু এখন আর বিসির, ইভেন আমি দেখেছি যে যদি আপনি এই যে আগে একটা পলিটিক্যাল কথা বললেন যে মানে পলিটিক্স এর, যেমন আমরা তো সবার সাথে কাজ করে এসেছি সবগুলা পার্টির সাথে, যেহেতু সাংবাদিক ছিলাম সবগুলা। এখন আমি দেখেছি এক সময় যারা এই যে যারা ধরেন আপনার প্রশাসনকে সাপোর্ট করতো, যেমন যারা সরকার দলীয় ছিল বা যারা ছিল, এরাও কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বিসির বিরোধী, যে বিসি কেন চলে যাচ্ছেন না উনি। তো এখন আপনার, আমি শিক্ষকদের কথা বলতে পারবো না পুরাপুরি, বাট আমি যতজনের সাথে কথা বলছি শিক্ষকরা, আমার কাছে লাগছে যে অনেক শিক্ষকই বিসির পক্ষে। বাট সাধারণ ছাত্র এবং যে সাবেক ছাত্র, আমার কাছে লাগতেছে যে সাধারণ ছাত্র তো প্রায় সবাই বিপক্ষে, এবং সাবেক ছাত্র প্রায় সবাই বিপক্ষে। এরপরেও বিসি যে কেন আপনার উনি পদত্যাগ করতেছেন না, এই জিনিসটা আমার মাথায় আসতেছে না, কি জন্য উনি, এই যে আগে বললাম যে এই বিসি পদটা কেন এত লোভনীয় উনার কাছে। কারণ লোভনীয় এবং শোভনীয়, লোভনীয় ও শোভনীয় দুটি চমৎকার শব্দ আপনি বলেছেন। আমার মনে হয়েছে এই দুইটি শব্দের মধ্যেই ভিসির যে পদ সেটি আটকে আছে। আচ্ছা, সাজু, আমরা দেখলাম যে এই আন্দোলন যখন শুরু হয়, আন্দোলনের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী তার পিএ পাঠিয়ে সেখানে একটি সমঝোতার এবং সুন্দর একটি প্রস্তাব রেখেছেন। যদিও প্রস্তাবটি অনেকটাই নাকচ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে নাদেল সাহেব তিনিও দুইবার গিয়েছেন এবং তাদেরকে আহ্বান জানিয়েছেন যে ওটা বন্ধ করে দেওয়া হয় এবং তারা একটা ব্যবস্থা করবে, সেটাও নাকচ করে দেওয়া হয়েছে। এবং গতকাল দীপুমণি শিক্ষামন্ত্রী তিনি চেয়েছিলেন যে এই শিক্ষার্থীরা যেন প্লেনে করে হোক, যেভাবে ঢাকায় যাওক, সেখানে গিয়ে আলোচনা হোক, সেটিও তারা নাকচ করে দিয়েছেন। তাদের এক দফা এক দাবি হচ্ছে প্রথমে বিসি পদত্যাগ করুক, তার আগ পর্যন্ত কোনো কিছু হবে না। এই যে পররাষ্ট্রমন্ত্রী, তারপর সিলেটের নেতৃস্থানীয় নাদের এবং শিক্ষামন্ত্রী দীপুমণি, তাদের 3 দিনের এই উদ্যোগ, এইগুলো যে নাকচ করে দেওয়া হলো, এগুলোর কোনো বিরূপ প্রতিক্রিয়া আপনি দেখেন কিনা? যে এগুলো কারণে আন্দোলন অন্যদিকে যেতে পারে কিনা, বা আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, বা সরকার থেকে সহযোগিতা আসতে পারে কিনা, আবার সরকারের বৈরী মনোভাবের সম্মুখীন হতে হয় কিনা, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বা এটা কি ধন্যবাদ। ধন্যবাদ। এখন আসলে এইটা যে আমি আগেই বলেছিলাম যে আপনার মানে যে কোনো আন্দোলনে আলোচনার একটা পথ খোলা রাখতে হয়। আলোচনার পথ যদি খোলা রাখা না হয় তাহলে তো আপনার এইটার কোনো এন্ড হবে না। আপনি অনশন করলেন, আমি যেটা আগে বললাম যে আপনার এই যে আজকে থেকে 20 বছর আগের অনশন আর 20 বছর পরের অনশনের মধ্যে কিন্তু ডে নাইট ডিফারেন্স। এখন আমাদের মধ্যে যে আগে অনশন একটা শব্দ, একটা ভয়ঙ্কর, একটা আতঙ্কজনক, এবং এটা লাস্ট অস্ত্র ছিল। যে কোনো জায়গায় ধরেন আপনার একটা চাকরি পাচ্ছে না বা একজনের স্বামী হারা হয়ে গেছে বা একটা প্রবলেম হয়ে গেছে, ওইটা কিন্তু লাস্ট অস্ত্রটা ছিল যে আপনার অনশন। কিন্তু এখন অনশনটা যে 7-8 দিনের মধ্যেই যে ছাত্ররা অনশনে চলে গেল, এবং আন্দোলনে আপনার যে বিভিন্ন পক্ষ যে আলোচনার একটা উদ্যোগ নিয়েছে, এবং এইটা আলোচনার উদ্যোগের সাথে দেখা যাচ্ছে যে ছাত্ররা মানে ডাইরেক্টলি ইনভলভ হতে চাচ্ছে না। এইটা তো আসলে এইটার শেষ কোথায়, এটা একটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে আমার কাছে মনে হয়। এবং আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমরা আসলে খুবই চিন্তিত এই বিষয় নিয়ে। ধন্যবাদ সাজু, এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা আপনাকে কিছুক্ষণের মধ্যে বিদায় আসলে দেব।
আপনি হ্যাঁ। ফ্রি থাকলে আমাদের সাথে থাকতে পারেন। না, আমি আসলে আমার একটা কাজ ছিল, আমি আপনাকে আগেই বলেছিলাম। ধন্যবাদ ওকে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আবার হয়তো সামনের দিকে আসবো। হ্যাঁ, তাইলে আপনি যখন চলেই যাবেন তখন আপনার কনক্লুশন বক্তব্য এই আন্দোলনকে ওভারঅল আপনি এটা নিয়ে কি হতে পারে, কি হবে, আপনি আপনার কনক্লুশন বক্তব্য করে আপনি কি প্রত্যাশা করেন এবং কি হওয়া উচিত আসলে এটিকে আপনি ওভারঅল বলেন। ধন্যবাদ। আমি আসলে যেটা বলব যে, ১ম কথা হচ্ছে গিয়ে যে, এইভাবে একটা পরিস্থিতিটা যাওয়াটাই আপনার, এটা আমি বলব যে প্রশাসনের একটা ব্যর্থতা। এইভাবে আমরা দেখেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে ৬ বছর ছিলাম। এইভাবে অনেকগুলা ঘটনার জন্ম হয়েছে এবং এইগুলা কিন্তু আপনার এই প্রক্টর, প্রভোস্ট বা যারা কর্মকর্তা যারা আছেন উনারাই কিন্তু সমাধান করে দিয়েছেন। এবং শাহজালাল ইউনিভার্সিটিতে আপনি দেখবেন এইবিসি কিন্তু ২ টার্ম হয়ে গেছেন। এইবিসি সাহেব কিন্তু ২ টার্ম হয়ে গেছেন এইখানে। এখানে কিন্তু উনি কিন্তু পুরা বিষয়টা কিন্তু অনেকভাবেই আপনার নিয়ন্ত্রণ করেছে। তো এই নিয়ন্ত্রণের ফলে হয়তো উনি মনে করেন যে এই যে আন্দোলনটা উনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন বা সাধারণ ছাত্ররা এর চেয়ে হয়তো আরো বড়, বড় অনেক কিছু নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু উনি নিয়ন্ত্রণ করতে গিয়ে উনি ব্যর্থ হয়েছেন। এখন আমি মনে করব যে যখন উনি উনার ছাত্রদের, উনি উনার প্রশাসনকে দিয়ে কন্ট্রোল করতে পারেন নাই। উনার ছাত্ররা উনার কথা শুনতে চাচ্ছে না এবং উনার যে সাবেক ছাত্ররা যারা আছে উনারাও উনার কথা শুনতে চাচ্ছে না। তাইলে আমি মনে করব যে উনি যদি এখনো সসম্মানে উনি পদত্যাগ করেন, তাহলে কিন্তু আপনার এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো দিক হবে এবং উনি যদি পদত্যাগ করেন না এবং এখানে যদি কোনো মর্মান্তিক ঘটনা ঘটে, তাহলে কিন্তু উনাকে পদত্যাগ করতেই হবে। তাইলে এইভাবে তার উপরেই পড়বে, আলটিমেটলি দায়ভারটা তার উপরেই পড়বে। তার উপরই পড়বে এবং একটা তাজা প্রাণ বা একটা দুইটা প্রাণ যদি চলে যায় তাইলে কিন্তু এইটা কিন্তু ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এর জন্য আমি বলবো যে বিসির শুভবুদ্ধির উদয় হবে এবং উনি পদত্যাগ করবেন এবং সাধারণ ছাত্ররাও সামনের দিকে যদি কোনো দাবি দাবা নিয়ে আন্দোলন করতে চায় তাইলে আন্দোলনের একটা এক্সিট পয়েন্ট বা আন্দোলনের একটা প্ল্যান প্রোগ্রাম করেই আপনার আন্দোলনে নামবে। আর উনারাও উনাদের দাবি হয়তো মেনে নেওয়া হবে এবং উনারাও ক্লাসে ফিরে যাবেন, এইটাই আমি আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ সাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন। আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো যদি কোনো আপডেট থাকে। সে পর্যন্ত আপনাকে ধন্যবাদ বিদায়। আপনাকে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, লন্ডন প্রবাসী সিভিল ইঞ্জিনিয়ার এবং সাবেক একজন গণমাধ্যম কর্মী শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনি তার অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো তার যে তিনি এই গত ৭-৮ দিন বা ১০ দিনের আন্দোলন থেকে যা বুঝতে পেরেছেন তা তার নিজের ভাষায় প্রকাশ করে গেছেন। আমরা আগামীতে এই অনুষ্ঠানটি অব্যাহত থাকবে। আগামীকাল পরশু আমরা শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষককেও নিয়ে আসবো। আমরা আরো শুনবো। এই পর্যায়ে আমার সাথে সরাসরি যোগ দিয়েছেন সৌদি আরব থেকে শেখ ইয়াহিয়া মাহমুদ। আসসালামু আলাইকুম শেখ ইয়াহিয়া মাহমুদ। আপনাকে অনেকক্ষণ পেছনে বসে থাকতে হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি কেমন আছেন? এবং আজকে আমি একই সাথে ২ টি প্রশ্ন, আপনি কেমন আছেন? এবং দ্বিতীয়ত আপনি কিছুক্ষণ আগে সাজুর যে বক্তব্য শুনেছেন, তিনি যেভাবে বলেছেন এবং ওভারঅল সমস্ত ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? আপনার ভাষায় একটু বর্ণনা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আপনি কেমন আছেন? একটু বলবেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন। আর আমি আসলে পুরো বক্তব্যই শুনছিলাম, আপনাদের যে কথোপকথন চলছিল, পুরোটাই আমি শুনছি। আমি উনার সাথে পুরোপুরি একমত। উনি অনেক সুন্দরভাবে গুছিয়ে, যেহেতু উনি এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে উনার অনেক ধারণা আছে। উনার ধারণা থেকে উনি যে সারগর্ভ আলোচনা করেছেন, উনার আলোচনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি শুধু এটুকুই এড করব যে উনি উনার শেষ বক্তব্যে যেটা বলেছেন যে বিসির শুভবুদ্ধির উদয় হবে, তিনি নিজে থেকেই পদত্যাগ করবেন। এটাই হবে এই আন্দোলনের জন্য একটা ভালো এন্ডিং। যদি উনি উনার শুভবুদ্ধির উদয় হয় তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয়তোবা আমরা দেখব না। আর যদি উনার শুভবুদ্ধির উদয় না হয় তাহলে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে এর দায়ভার বিসিকেই নিতে হবে। আর উনি যেটা বললেন যে এক পর্যায়ে এমন হতে পারে যে এই দায়বদ্ধতা থেকে উনাকে পদত্যাগ করতেই হবে। যদি এমন কোনো কিছু সামনে আসে যে উনাকে পদত্যাগ করতেই হয়, তাহলে এর থেকে বরং ভালো এটাই হবে যদি উনি এখনই পদত্যাগ করে নেন। আর তাছাড়া অতীতে যা ঘটেছে, যে ঘটনা থেকে এই পর্যন্ত চলে আসছে এই আন্দোলনটা,
এই আন্দোলনটা এই পর্যন্ত চলে আসার কারণে সাধারণ শিক্ষার্থীরা যারা অনশন করছে, এরা হচ্ছে দেশ, জাতি, রাষ্ট্র, আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, ওনারা অনেকে আপনাদের আলোচনায় আমি শুনছি যে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী থেকেও প্রস্তাবনা পাঠানো হয়েছে আলোচনার জন্য। তাছাড়া ওই শফিউল আলম নাদিলের পক্ষ থেকে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আলোচনার বিভিন্ন প্রস্তাব এসেছে। কিন্তু আমি যে আজকে তাদের যে সংবাদ সম্মেলনে যেটা শুনলাম, ওনারা যেটা বলল যে ওনারা শারীরিকভাবে অনেকটা অসুস্থ, অথবা বর্তমানে আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখি বর্তমানে অনেক প্রোগ্রাম, ওমিক্রন বলি আর করোনা বলি, এইসবের কারণে অনলাইনে অনেক কিছুই আলোচনা করা হয়ে থাকে। সেক্ষেত্রে ওনারা যারা আন্দোলনরত আছে, তারা যে প্রস্তাবনা দিয়েছে বা তারা যে শিক্ষামন্ত্রীকে তাদের বর্তমান অবস্থা দেখার যে আমন্ত্রণ জানিয়েছে, আহ আমি মনে করি আমাদের দেশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যেহেতু তারা শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, তাদের এই খোঁজ খবর নেওয়াটা যারা কর্তৃপক্ষ আছে তাদের দরকার। যদি এদের কিছু হয়ে যায় তাহলে আমাদের দেশেরই ক্ষতি হবে। এই জন্য যারা কর্তৃপক্ষ আছেন, ওনারাও বিষয়টা আহ ভালোভাবে দেখবেন, যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা ভবিষ্যতে দেখতে না পারি। এইজন্য শিক্ষামন্ত্রী বলি আর যাই বলি না কেন, বা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন আছেন বা কর্তৃপক্ষ আছেন, ওনারা যদি বিষয়টা খুবই দ্রুত সমাধানের পথে যান, তাহলে এটা দেশের জন্য, সমাজের জন্য এবং আমাদের রাষ্ট্রের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ শেখ ইয়াহিয়া। আমরা আমাদের বেশ কিছু কমেন্টস এসছে, সে থেকে কয়েকটা কমেন্টস আমি পড়ে নেব। তারপর আপনার থেকে আমরা শেষ বক্তব্য শুনে আজকের অনুষ্ঠানটি শেষ করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, তার আগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আমরা কথা বলছিলাম আজকে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে যে তাদের এই যে আন্দোলন, এটি আমরণ অনশন থাকবে এবং এই আন্দোলন করতে গিয়ে যদি কোনো শিক্ষার্থী মৃত্যুবরণ করে তার সমস্ত দায়ভার বিসিকে নিতে হবে। এই ধরনের একটা অনেকটা বড় ধরনের হুমকিমূলক একটি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন তারা। এটি নিয়ে বর্তমান বাংলাদেশের মানুষ এবং সবাই একটা আশঙ্কার মধ্যে আছেন। এই আন্দোলন নিয়ে অনেকেই আশা করছেন, অনেকে আশঙ্কার মধ্যে আছেন। সবকিছু মিলিয়ে মোটামুটি এখন আর তেমন কিছু বোঝা যাচ্ছে না। আমরা প্রতিনিয়ত আমাদের লাইভগুলোর মধ্যে দিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং আজকে কিছুক্ষণ আগেও আমরা আপনারা নিজেরাই দেখলেন যে সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আরো কয়েকজন ছাত্র এবং শিক্ষক নিয়ে আমরা আগামী কাল পরশু আর কয়েকটি লাইভ করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। এবং আমি এই পর্যায়ে বেশ কিছু আমাদের অনেক মেসেজ আজকে এসছে, কয়েকটি মেসেজ আমি পড়ার চেষ্টা করছি। আমজাদ বিন আহবাব তিনি বলছেন যে ভিসি কি পদত্যাগ করেছেন নাকি আধা পদত্যাগ করেছেন? এই প্রশ্নের জবাব আপনি ইতিমধ্যে আমরা যখন কথা বলি তখন পেয়ে গেছেন। আমিনুর চৌধুরী বলছেন যে আমাদের সিলেট ও বাংলাদেশে এমন কেউ কি নেই যে এটা সমাধান করতে পারেন? এটির জবাব ইনশাল্লাহ আপনি পাবেন এবং আমাদের জানাবেন। আরো আহমদ হুসাইন তিনি বলছেন, আর সারা জীবন শুনে এসেছি টিচার ও ওনাদের ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতো মায়া করেন, ভালোবাসেন। তাহলে আজকে যে দাবি আদায় করার জন্য হাজার হাজার ছাত্রছাত্রী না খেয়ে মারা যাচ্ছে, সেখানে কোনো দাবি তো মানা অনেক দূরের কথা, এক বোতল পানিও কিনে দেওয়া সম্ভব হয়নি। আমি আমার অতিথি শেখ ইয়াহিয়াকে বলবো যে এই কমেন্টস গুলো মার্ক করে নিতে, কারণ এখানের মধ্যে অনেক আবেগ রয়ে গেছে। আমরা বুঝতে পারছি অনেক আবেগ এবং ক্ষোভ দুটি কিন্তু প্রকাশ পাচ্ছে। আমাদের আরো কিছু কমেন্ট পড়ে নেই। রাইসুল ইসলাম রাসেল, আমরা এই নির্লজ্জ ভিসির পদত্যাগ দাবি করছি। তারপরে নবনীতা জুই তিনিও বলছেন পদত্যাগ দাবি করছেন। সঞ্জনা চৌধুরী, দুর্নীতি অনিয়ম যখন আইন হয়ে যায়, শিক্ষা যখন ব্যবসা হয়ে যায়, তখন আমাদের শিক্ষার্থীদের প্রতিবাদ করার দায়িত্ব হয়ে যায়। চালিয়ে যাও সাবির ভাই বোনেরা। আপনি সুন্দর বলেছেন। এবং আসলে অনেকগুলো মেসেজ আজকে সৈয়দ মোহাম্মদ ইউসুফ তিনি বলছেন যে ভিসি ফরিদুদ্দিন ভিসি হিসাবে থেকেই যাবেন, ওনাকে সরানোর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। যদি তিনি ভিসি হিসাবে থেকে যায় তাহলে আগামী দিনগুলোতে ভয়াবহ হয়ে দাঁড়াবে, কারণ ছাত্রছাত্রী যেই ভিসি চাচ্ছে না সেই ভিসিকে নিয়ে সহিষ্ণুতা বাড়বে।
কিছু ছাত্রছাত্রীদের জীবন শেষ করে দেবে, কারণ আমাদের দেশের প্রতিহিংসা চলে। আপনার আশঙ্কাটি একেবারে আমূল নয়, ফেলে দেওয়ার মতো নয়। আর আপনি হয়তো ঠিকই ধারণা করেছেন, আমরা অনেকে এইভাবে মনে করি। তারপরে আরো দুই একটি পড়ে নিব, কারণ অনেকগুলো মেসেজ তো। রফিকুল ইসলাম বলছেন যে ক্ষমতালোভী ভিসি সরবে না, প্রয়োজনে কোটি টাকা দেবে শিক্ষামন্ত্রীকে। এটা আপনার নিজস্ব একটি অভিমত। প্রয়োজন আসলে কি পড়বে না পড়বে সেটা প্রয়োজনের সময় প্রয়োজনের জবাব দেবে। আব্দুর রব রনি বলছেন যে এটা ভিসি দায়ী হবে, সাজু ভাই। যাই হোক, আসলে সুপ্রিয় দর্শক, আমরা যদি এই আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়তে যাই, অসংখ্য কমেন্ট এসছে। লাস্ট একটি কমেন্ট যেটি চোখের সামনে আছে, আশিক চৌধুরী, বাস্তবে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের জন্য, ভিসি কেন নিজের থেকে পদত্যাগ করছেন না। সুপ্রিয় দর্শক, আমরা যতটুকু সম্ভব আপনাদের কমেন্টগুলো পড়তে চাইলাম। শেখ ইহিয়া, আমরা এই যে একটি ক্ষোভ, এবং সেখান থেকে আমরা জানি যে একটি আন্দোলন কয়েকটি ধারা থাকে, সেই ধারাগুলোকে অতিক্রম করে, যেমন আন্দোলনের একটা দাবি থাকে, দাবির পর দাবিগুলো আবার ফিরিয়ে দেওয়া, দাবি না মানা, এটি আরেকটি ধাপ। তারপরে দাবি না মানার কারণে আন্দোলন আরো তীব্র করা, এটি হচ্ছে তৃতীয় ধাপ। আন্দোলন যখন তীব্র হয় তখন পুলিশের পেটানি চলে আসে, সেটি হচ্ছে চতুর্থ ধাপ। তারপরে একটি সমাধানের দিকে চলে যায়। কিন্তু এই অবস্থায় কিন্তু আমরা এই ধরনের সমাধান দেখছি না। এখানে আমরণ অনশনে চলে আসছে। আমরণ অনশন মানে আপনি বুঝতেই পারছেন যে মৃত্যু পর্যন্ত এই অনশন চলবে না খেয়ে, এবং তার উপর আজকে এই কথাটি তারা বলেছেন। এটিকে আপনি এর বিকল্প কোনো কিছু দেখেন না? আসলেই যদি একজন শিক্ষার্থী মারা যায়, এটি কতটুকু মানে সঠিক হবে যে একটা আন্দোলন করতে গিয়ে একজন শিক্ষার্থীর জীবন চলে গেল, সে তো সেই আন্দোলনের সফলতা বা ব্যর্থতা কিছুই পরবর্তীতে দেখতে পাবে না। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং এরই সাথে সাথে আজকে আমাদের এই লাইভটি শেষ হবে, ইনশাল্লাহ আপনার থেকে এই প্রশ্নের জবাব নেব, প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। যদি আমি এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, তাহলে তো আসলে আহ, অনশন যেটা, এটা একটা আত্মহত্যার পর্যায়ে চলে যায়। ওই দিক থেকে যদি বিবেচনা করতে যাই, তাহলে বলবো যে এটা আহ আমরণ অনশন করে আমি আমার প্রাণ দিয়ে দেওয়া, এটা আমার জন্য ঠিক হবে না। যেহেতু আমি এই আন্দোলন কি জন্য করতেছি, আমার কল্যাণের জন্য। আমি তো কল্যাণটা দেখবোই না, যখন আমি মরে যাব তখন তো আমি আন্দোলন করে কি পেলাম সেটা তো আমি নিজে দেখলামই না। এই দিক থেকে যদি আমি বিবেচনা করি, তাহলেও এই আমরণ অনশন করে মৃত্যু পর্যন্ত চলে যাওয়াটা, এটা সফলতা নয়। কারণ আমি সফল হয়েছি নাকি ব্যর্থ হয়েছি সেটা তো আমি নিজ চোখে দেখতে পারলাম না। এদিক থেকে বিবেচনা করলেও আমি এটা সফলতা পাইলাম না। যদিও এক সময় হয় যে আমার আন্দোলনের কারণে, আমার মারা যাওয়ার কারণে ভিসি পদত্যাগ করলো, কিন্তু আমি তো তা দেখলাম না। এই দিক থেকে বিবেচনা করলে এটা আমি মনে করি, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, যেহেতু একটা আন্দোলনের একটা ধারা থাকতে পারে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা সঠিক হবে বলে আমি মনে করি না। তাহলে ইসলামিক এর দৃষ্টিকোণ থেকেও বিকল্প কি? তাহলে এর বিকল্প কি? আমরা তো এই ধারাগুলোই, যে চারটি ধারার কথা আমি বললাম এবং শেষের আমর অনশন, এই পাঁচটি ধারাই তো প্রবহমান কাল থেকে বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ছিল এবং চলে আসছে। এর কোনো বিকল্প আছে? আমরা কি দাবি আদায়ের আর কি কোনো সঠিক পন্থা নেই? জি, আসলে এর বিকল্প বলতে প্রত্যেকটা দেশ বলেন, প্রত্যেকটা রাষ্ট্র বলেন, রাষ্ট্রের একটা কর্তৃপক্ষ থাকে। বিকল্প এখানে শুধুমাত্র আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা দেখি, বিকল্প আমাদের ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন তিনিও বিকল্প একটাই দেখেছেন, যে এই আন্দোলনের সমাপ্তির একমাত্র পন্থা যেটা, সেটা হচ্ছে যে ভিসি নিজে থেকে পদত্যাগ করা, অথবা যারা কর্তৃপক্ষ আছেন, সরকার বলেন আর যারাই বলেন, কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের থেকে ভিসি কে পদত্যাগ করার জন্য যে ব্যবস্থা নিতে হয়, অথবা ওনারা যদি ভিসি কে এই পদে রাখতে চান, তাহলে বিভিন্ন প্রস্তাব ইতিপূর্বে আমি দেখেছি, আপনাদের আলোচনায় আমি শুনেছি যে এসেছে, সরকারের পক্ষ থেকেও এসেছে আলোচনা প্রস্তাব। আমি মনে করি এই এই আন্দোলনটা যাতে আর দীর্ঘ না হয়, আর ছাত্রদের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার দিকে না যায়, কোন ছাত্র যাতে এই আন্দোলনের কারণে মৃত্যু মুখে পতিত না হয়, এই ক্ষেত্রে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনারা খুবই দ্রুততার সাথে এই বিষয়টা যাতে সুরাহা করেন, ওনারা যাতে তাদের সাথে আলোচনায় ওনারা যে আজকে যে প্রেস বিজ্ঞপ্তিতে ওনারা যে প্রস্তাবনা দিয়েছেন, এই প্রস্তাবনাগুলা আমলে নিয়ে যারা কর্তৃপক্ষ আছে ওনারা ছাত্রদের সাথে হোক আর ভিসির সাথে হোক, উভয় পক্ষকে সাথে নিয়ে, অথবা একটা সঠিক তদন্তের মাধ্যমে এই বিষয়টার
দ্রুত সমাধান করলে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং দেশের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ শেখ ইয়াহিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই আর পর্যায়ে যে একটা কমেন্টের একটু কথা বলতে চাই যে একজন ভাই লিখেছেন যে আমরা শুনি যে শিক্ষকরা হচ্ছেন মা বাবার মতো। তাহলে এখানে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী না খেয়ে মারা যাচ্ছে। তাহলে শিক্ষকরা কেন আসছেন না? এখানে আসলে উনার এই কমেন্টের সাথে আমিও একমত যে শিক্ষকরা এমনই হবেন, মা বাবার মতোই হবেন। আর যিনি এই ভিসি যিনি আছেন মানে আমি উনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব এটাই যে যেহেতু এই ছাত্ররা আপনার সন্তানের মতো, সন্তানরা ভুল করবে। তাদের ভুল শুধরাতে গিয়ে কোন সময় আমরা অনেক সময় দেখি আমাদের সন্তানকে আমরা ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য অনেক সময় আমরা অনেক কিছু উৎসর্গ করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। এই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে বিসি যদি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন যে আমার এই পদত্যাগের কারণে আমার সন্তানদের উপকার হবে, আমার সন্তানরা বেঁচে যাবে, আমার সন্তানরা বেঁচে গিয়ে এই দেশ এই জাতির জন্য ভালো কিছু করবে, তাহলে উনি এই দৃষ্টিকোণ থেকেও যদি চিন্তা করেন তাহলে হয়তোবা উনি পদত্যাগ করবেন। ধন্যবাদ শেখ ইয়াহিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছিলেন সৌদি আরব থেকে শেখ ইয়াহিয়া, তার মূল্যবান বক্তব্য বর্তমান চলমান ঘটনাপঞ্জির উপরে তিনি সেটি তুলে ধরেছেন। তার আগে আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাজু আহমদ। তিনি এখন আমাদের মধ্যে নেই, তিনি চলে গেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আসলে চেষ্টা করেছি গত 10 দিন থেকে প্রায় 10ম দিনে পড়ে গেছে যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছে এবং যেগুলো আগামীতে ঘটতে যাচ্ছে তা সেগুলো সম্ভাব্য ধারণা এবং একটা সমাধানও খোঁজার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আজকে এই পর্যায়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে গত 13ই জানুয়ারিতে আসলে ঘটনার মূল সূত্রপাত হয়েছিল যে সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা হলের অব্যবস্থাপনা এবং অনেক অসঙ্গতিপূর্ণ এবং অনেক অনিয়মের কারণে দীর্ঘদিন থেকে সেখানকার আবাসিক শিক্ষার্থীরা খুবই ত্যক্ত বিতক্ত হয়ে গিয়েছিলেন এবং সেটিকে কেন্দ্র করেই তারা একটি দাবি নিয়ে প্রভোস্টের পদত্যাগের দাবি নিয়ে বা তাকে ওখান থেকে অপসারণ করার জন্য একটি দাবি নিয়ে এই ভিসির কাছে গিয়েছিলেন। ভিসি অবশ্য তাৎক্ষণিকভাবে তাদের কাছে 1 মাসের সময় চেয়েছিলেন, কিন্তু উত্তপ্ত ছাত্র জনতা বা শিক্ষার্থী যেটাই বলুন তারা সময় দিতে রাজি হয়নি। আন্দোলন তীব্র হয়। পরদিন 14-15 তারিখ দুদিন চলে যায়, 16 তারিখ এমন পর্যায়ে পৌঁছে যেখানে ভিসি তার নিজেকে অনিরাপদ মনে করেন এবং পুলিশের সহযোগিতা নেন এবং পুলিশ এসে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেই থেকে আন্দোলন আরও তুঙ্গে চলে যায়, আরও উত্তপ্ত হয়ে যায় এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত গত 6 দিনে যা ঘটেছে তার সমস্ত জিনিসগুলো আমরা আপনাদের সামনে আমাদের সিলেট প্রতিনিধি রউফের মাধ্যমে আমরা তুলে ধরেছি এবং আগামীকাল এবং আগামীতে যে দিনগুলো রয়ে গেছে সেগুলো তো আমরা তুলে ধরবো। আমরা সামারি হিসাবে দেখেছি ইতিমধ্যে এই ঘটনাটি নিষ্পত্তি করার জন্য পররাষ্ট্রমন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছেন, সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। শফিউল ইসলাম নাদেল তিনিও দুইবার সেখানে গিয়েছেন যদি আমি ভুল না বলে থাকি, এবং সর্বশেষ গতকাল শিক্ষা মন্ত্রী দীপু মনি তিনিও চেয়েছেন যে শিক্ষার্থীদের সাথে একটি আলোচনার মাধ্যমে এই জিনিসটি যাতে নিষ্পত্তি করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত গত পরশুদিন থেকে যেহেতু অনশন শুরু হয়ে গেছে আর অনশনরত শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই তাদের নিজস্ব নিরাপত্তার কারণে এবং আন্দোলনের নিরাপত্তার কারণে অথবা আন্দোলনের স্বার্থের কারণে তারা সিলেট ত্যাগ করে ঢাকা পর্যন্ত যেতে চায়নি। এটি তারা পরিষ্কারভাবে সবিনয়ে তারা শিক্ষামন্ত্রীকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এখানে আশঙ্কার মধ্যে পড়ে গেছি, যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের মধ্যে বিভাজন এবং নীতিগত দিক দিয়ে পক্ষ বিপক্ষ পাত শুরু হয়ে গেছে। আমরা অনেকেই শিক্ষার্থীদের তাদের ভাষাগত প্রয়োগ এবং শব্দ চয়নের কারণে তাদেরকে দোষারোপ করছি, তাদের ধারণাকে তাদের সিদ্ধান্তকে ভুল বলে আমরা বিবেচনা করছি। আবার অনেকেই ভিসিকে দায়ী করে তার পদত্যাগ দাবি করছি। আবার অনেকেই ভিসি এবং ছাত্রদের মধ্যে সমন্বয়কারী যারা হতে পারত, সেটা স্থানীয় সরকার, নেতা নেত্রী কিংবা সরকার দেমসেলফ নিজেরা পর্যন্ত, তাদেরকেও
দোষারোপ করছি, কারণ মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে খুব একটা গভীরভাবে আলোচনা করা হচ্ছে না, খুব একটা বড় ধরনের মানে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না। এরই মধ্যে আবার গতকাল থেকে করোনার জন্য আগামী 4 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। এমত অবস্থায় এই আন্দোলনের ভবিষ্যৎ কি, এটি কোন দিকে গিয়ে গড়াবে এবং পুলিশই বা কি ভূমিকা নেবে, স্থানীয় প্রশাসন কি ভূমিকা নেবে। আর আজকে আবার আমরা দেখেছি গতকাল আমরা দেখেছি ঢাকা থেকে অনেক সাবেক ছাত্র ছাত্রীরা বা শিক্ষার্থীরা সেখানে গিয়ে সহমত প্রকাশ করেছেন, একাত্মতা ঘোষণা করেছেন। আজকে আবার সিলেটের যারা স্থানীয় সাবির স্থানীয় এবং সাবেক এবং বর্তমান অনেক শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। সব মিলিয়ে একদিকে যেমন আন্দোলনকে চাঙ্গা রাখতে যেমন এটিকে যোগান দেওয়া হচ্ছে সবকিছু, অন্য দিক দিয়ে আন্দোলন থেকে যাতে ছাত্রদেরকে সরিয়ে দেওয়া হয় এবং এটি একটা স্বাভাবিক পরিবেশে নিয়ে আসা সেটার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের কাছে এই পর্যন্ত তথ্যই ছিল যা আমরা আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি। আমাদের দুজন অতিথি সুন্দরভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন। আমাদের কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, কোনো ভুল তথ্য, কোনো কিছু যদি ভুলক্রমে আমরা দিয়ে থাকি, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা পরবর্তী লাইভে এসে আপনাদের কাছে এইগুলো শুধরে দিব এবং আপনাদের কাছে ভুল শুধরে নিয়ে ক্ষমা চেয়ে নেব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ শেখ ইয়াহিয়া, আপনি আমাদের সাথে দীর্ঘ সময় অপেক্ষা এবং সরাসরি আমাদের সাথে থাকার জন্য। এই পর্যায়ে আপনি কয়েক সেকেন্ডে যদি কিছু বলতে চান চাইলে বলতে পারবেন। শেষ বাক্য কি হবে আপনার, এবং সেই সাথে আমরা আজকের লাইভ থেকে সরে যাব ইনশাআল্লাহ। শেখ ইয়াহিয়া। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি শেষ বক্তব্যে এটাই বলবো, আমি এটা আমার আগের বক্তব্যেও বলেছি, যারা কর্তৃপক্ষ আছে ওনারা এটার সঠিক সমাধান যত দ্রুত সম্ভব হয়, স্থানীয় সরকার বলেন, আপনার বক্তব্য আপনি বলেছেন, আর প্রশাসন বলেন, যারাই এটার কর্তৃপক্ষ আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা যাতে এই সমস্যার, আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান। এই সমস্যার দ্রুত সমাধান হইলে পরে দেশ, জাতি ও রাষ্ট্রের জন্য কল্যাণ হবে। ধন্যবাদ। সমস্যার দ্রুত সমাধান হোক, যথাযথ কর্তৃপক্ষের শুভ বুদ্ধির উদয় হোক, যেটি আমার আলোচকরা বলেছেন। অনেক কমেন্টসকারীরা কমেন্টস করে জানিয়েছেন। আবারও আপনাদের সাথে পরবর্তী আইটকের কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।